ঈদের আনন্দ, ঘরে ফেরার স্বপ্ন আর দূর সমুদ্রের বুকে ভেসে চলা একাকী মানুষের জীবন। আজকের গল্প নোনা জল আমাদের নিয়ে যায় সেই সব বাঙালি নাবিকদের জগতে, যাদের জীবন কেটেছে ঘর আর সমুদ্রের মাঝখানে এক অনন্ত টানাপোড়েনে। ২০ শতকের বাংলার বহু তরুণ পেটের দায়ে পাড়ি দিত দূর দেশে জাহাজের কাজ করতে। ঝড়, অনিশ্চয়তা, বিচ্ছিন্নতা আর অন্তহীন অপেক্ষার মাঝেও তারা বয়ে বেড়াত নিজের মাটি, নিজের মানুষ আর উৎসবের স্মৃতি। সৈয়দ মুজতবা আলীর অনন্য লেখনীতে সেই জীবন উঠে এসেছে গভীর মানবিকতা ও বেদনায়। নোনা জল শুধু সমুদ্র যাত্রার গল্প নয়, এ গল্প প্রবাস, নিঃসঙ্গতা, বেঁচে থাকার সংগ্রাম আর ঘরে ফেরার আকাঙ্ক্ষার গল্প। ঈদের উৎসবের আবহে এই কাহিনী আমাদের মনে করিয়ে দেয় ঘর থেকে বহু দূরে থাকা মানুষের আনন্দের আড়ালেও লুকিয়ে থাকে না বলা অনেক কষ্ট। হেডফোন পরে মন দিয়ে শুনুন, কারণ আজকের গল্পে সমুদ্রের ঢেউয়ের সঙ্গে মিশে আছে মানুষের দীর্ঘ নিঃশ্বাস। সেই গোয়ালন্দ চাঁদপুরি জাহাজ। ৩০ বৎসর ধরে এর সঙ্গে আমার চেনাশোনা। চোখ বন্ধ করে দিলেও হাতড়ে হাতড়ে ঠিক বের করতে পারবো কোথায় জলের কল, কোথায় চা খিলির দোকান, মুরগির খাঁচাগুলো রাখা হয় কোন জায়গায়। অথচ আমি জাহাজের খালাসি নই, অবরের সবরের যাত্রী মাত্র। ৩০ বৎসর পরিচয়ের আমার আর সবই বদলে গিয়েছে। বদলায়নি শুধু ডিসপ্যাচ স্টিমারের দল। এ জাহাজের ও জাহাজের ডেকে কেবিনে কিছু কিছু ফেরফার সবসময় ছিল, এখনও আছে, কিন্তু সবকটা জাহাজের গন্ধটি হুবহু একই। কীরকম ভেজা ভেজা, সোঁদা সোঁদা, যে গন্ধটা আর সব কিছু ছাপিয়ে ওঠে সেটা মুরগি কারি রান্নার। আমার প্রায়ই মনে হয়েছে সমস্ত জাহাজটাই যেন একটা আস্ত মুরগি, তার পেটের ভেতর থেকে যেন তারই কারি রান্না আরম্ভ হয়েছে। এই গন্ধ তাই চাঁদপুর, নারায়ণগঞ্জ, গোয়ালন্দ যে কোনো স্টেশনে পৌঁছানো মাত্রই পাওয়া যায়। পুরনো দিনের সেই রূপ, রস, গন্ধ, স্পর্শ সবই রয়েছে। শুধু লক্ষ্য করলুম ভিড় আগের চেয়ে কম। দ্বীপ্রহরে পরিপাটি আহারাদি করে ডেক চেয়ারে শুয়ে দূর দিগন্তের দিকে তাকিয়েছিল। কবিত্ব আমার আসে না, তাই প্রকৃতির সৌন্দর্য আমার চোখে ধরা পড়ে না, যতক্ষণ না রবি ঠাকুর সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন। তাই আমি চাঁদের আলোর চেয়ে পছন্দ করি গ্রামাফোনের বাক্স। পোর্টেবলটা আনবো আনবো করছি, এমন সময় চোখে পড়ল একখানা মর্দিতা দেশ। মালিক না আসা পর্যন্ত তিনি যদি পরহস্তে কিঞ্চিত ভ্রষ্টাও হয়ে যান, তাঁর স্বামী বিশেষ বিরক্ত হবেন না নিশ্চয়ই। রূপদর্শী ছদ্মনাম নিয়ে এক নতুন লেখক খালাসিদের সম্বন্ধে একটি দরদ ভরা লেখা ছেড়েছে। ছোকরার পেটে এলেম আছে, নইলে অতখানি কথা গুছিয়ে লিখল কি করে? আর এত সব কেচ্চা কাহিনী বা জোগাড় করলো কোথা থেকে? আমি তো একখানা ছুটির আর্জি লিখতে গেলেই হিমশিম খেয়ে যাই। কিন্তু লোকটা যা সব লিখেছে, এর কি সবই সত্যি? এত বড় অন্যায় অবিচারের বিরুদ্ধে খালাসিরা লড়াই দেয় না কেন? এ আবার একটা কথা হলো? সিলেট, নোয়াখালীর আনাড়িরা দেবে ঘুঘু ইংরেজদের সঙ্গে লড়াই? আমিও যেমন। জাহাজের মেজো সারেঙের আজ বোধহয় ছুটি। সিল্কের লুঙ্গি, চিকনের কুর্তা আর
মুগার কাজ করা কিস্তির টুপি পরে ডেকের ওপর টহল দিয়ে যাচ্ছে। মাঝে মাঝে আবার আমার দিকে আর নয়নে তাকাচ্ছেও। ডিসপ্যাচের পুঁটি ও মানোয়ারির তিমি, দুই মাছ। একেই জিজ্ঞাসা করা যাক না কেন, রূপদর্শী দর্শন করেছে কতটুকু আর কল্পনায় বুনেছে কতখানি। একটুখানি গলা খাকারি দিয়ে শুধালু, ও সারেং সাহেব, জাহাজ লেট যাচ্ছে না তো? লোকটা উত্তর দিয়ে সবিনয়ে বলল, আমাকে আপনি বলবেন না সাহেব, আমি আপনাকে দু একবারের বেশি দেখিনি, কিন্তু আপনার আব্বা সাহেব, বড় ভাই সাহেবরা এই গরিবকে মেহেরবানি করেন। খুশি হয়ে বললুম, তোমার বাড়ি কোথা? বসো না। তার ফুরসত নেই। ধপ করে ডেকের উপর বসে পড়ল। আমি বললুম, সে কি, একটা টুল নিয়ে এসো। এসব আর আজকাল। কথাটি শেষ করলুম না। সারেংও টুল আনল না। তারপর আলাপ পরিচয় হলো। দেশের লোক, সুখ দুঃখের কথা অবশ্যই বাদ পড়ল না। শেষটাই মোকা পেয়ে রূপদর্শী দর্শন তাকে আগাগোড়া পড়ে শোনাল। সে গভীর মনোযোগ দিয়ে তার জাত ভাই চাষারা যেরকম পুঁথি পড়া শোনে সেরকম আগাগোড়া শুনল। তারপর খুব লম্বা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। আল্লাহ তাআলার উদ্দেশ্যে এক হাত কপালে ঠেকিয়ে বললে, ইনসাফের কথা তুললেন হুজুর। এ দুনিয়ায় ইনসাফ কোথায়? আর বেইনসাফি তো তারাই করেছে বেশি যাদের খুদা ধন দৌলত দিয়েছেন বিস্তর। খুদা তালাই কার জন্য কি ইনসাফ রাখেন তাই বা বুঝিয়ে বলবে কে? আপনি সমীর উদ্দিকে চিনতেন? ও বহু বছর আমেরিকায় কাটিয়েছিল, অনেক টাকা কামিয়েছিল। আমেরিকার কথায় মনে পড়ল, চৌতলি পরগনায় বাড়ি না, যেন ওই দিকেই কোনোখানে। সারেং বললে, আমেরিকা ধলাই ছাড়ার লোক। বিদেশে এসে যা টাকা কামিয়েছে ওরকম কামিয়েছে অল্প লোকই। আমরা খিদিরপুরে সইন করে জাহাজের কামে ঢুকেছিলাম একই দিনে, একই সঙ্গে। আমি শুধালুম, কি হলো তার? আমার ঠিক মনে পড়ছে না। সারেং বললে, শুনুন, যে লেখাটি হুজুর পড়ে শোনালেন তার সব কথাই অতিশয় হক, কিন্তু জাহাজের কাজে, বিশেষ করে গোড়ার দিকে যে কি জানমারা খাটুনি, তার খবর কেউ কখনো দিতে পারবে না যে সে জাহান্নামের ভিতর দিয়ে কখনো যায়নি। বয়লারের পাশে দাঁড়িয়ে যে লোকটা ঘন্টার পর ঘন্টা ধরে কয়লা ঢালে, তার সর্বাঙ্গ দিয়ে কি রকম ঘাম ঝরে দেখেছেন? এই জাহাজেই, যার দুদিক খোলা, পদ্মার জোর বাতাসের বেশ খানিকটা যেখানে স্বচ্ছন্দে বেশ আনাগোনা করতে পারে, এ তো বেহেশত। আর দরিয়ার জাহাজের গর্ভের নিচে যেখানে ইঞ্জিন ঘর, তার সব দিক বন্ধ, তাতে কখনো হাওয়া বাতাস ঢোকে না। সেই 10, 12, 14,000 টনি ডাঙর ডাঙর জাহাজের বয়লারের আকারটা কত বড় হয় এবং সে কারণে গরমিটার বহর কতখানি, সে কি বাইরের থেকে কখনো অনুমান করা যায়? খাল বিল নদীর হাওয়ার বাচ্চা আমরা। হঠাৎ একদিন দেখি সেই জাহান্নামের মাঝখানে কালো কালো বিরাট বিরাট শয়তানের মতো কলকবজা লোহা লক্করের মুখোমুখি আমরা। পয়লা পয়লা কামে নেমে সবাই ভিড়মি খায়। তাদের তখন উপরে টেনে জলের কলের নিচে শুইয়ে দেওয়া হয়। হুঁশ ফিরলে পরে মুঠো মুঠো নুন গেলানো হয়। গায়ের ঘাম দিয়ে সব নুন বেরিয়ে যায় বলে মানুষ তখন আর বাঁচতে পারে না। কিংবা দেখবেন কয়লা ঢেলে যাচ্ছে বয়লারে, ঠিক ঠিক হঠাৎ কথা নেই বার্তা নেই বেলচা ফেলে ছুটে চলেছে সিঁড়ির পর সিঁড়ি বেয়ে, খোলা ডেক থেকে সমুদ্রে ঝাঁপিয়ে পড়বে বলে। অসহ্য গরমে মাথা বিগড়ে গিয়েছে। জাহাজি বলিতে একেই বলে এমাক। একেই কি ইংরেজিতে বলে অ্যামাক? কিন্তু তখন তো মানুষ খুন করে।
জি হ্যাঁ, তখন বাধা দিতে গেলে হাতের কাছে যা পায় তাই দিয়ে খুন করতে আসে। তারপর একটু থেমে সারেং বললে, আমাদের সকলেরই দু একবার হয়েছে, আর সবাই জাবড়ে ধরে চুপিয়ে আমাদের ঠান্ডা করেছে। শুধু সমীরুদ্দি কখনো একবারের তরেও কাতর হয়নি। তাকে আপনি দেখেছেন সাহেব? বাং মাছের মতো ছিল তার শরীর, অথচ হাত দিয়ে টিপলে মনে হবে যেন কচ্ছপের খোল। জাহাজের চীনা বাবুর্চির ওজন ছিল 3 মণের কাছাকাছি। তাকে সে এক থাবড়া মেরে বসিয়ে দিতে পারত। লাঠি খেলে খেলে তার হাতে জমেছিল বাঘের থাবার মতো তাকত। কিন্তু সে যে ভিড়মি যায়নি, এমাক হয়নি, তার কারণ তার শরীরের জোর নয়, দিলের হিম্মত। সে মন বেঁধেছিল, যে করেই হোক পয়সা কামাবেই। ভিড়মি গেলে চলবে না, বিমারি পাকড়ানো সख्त মানা। কি বেহদ তকলিফে জান পানি হয়ে যে কুলুম শহরে পৌঁছলুম। আমি শুধালাম, সে আবার কোথায়? আরে বাংলায় যারে লঙ্কা কয়। আমি বললুম, ও কলম্বো। জি জি, আমাদের উচ্চারণ তো আর আপনাদের মতো ঠিক হয় না। আমরা বলি কুলুম শহর। সেখানে ডাঙায় বেড়াবার জন্য আমাদের নামতে দিল বটে, কিন্তু যারা পয়লাবার জাহাজে বেরিয়েছে তাদের উপর কড়া নজর রাখা হয়, পাছে জাহাজের অসহ্য কষ্ট এড়াবার জন্য পালিয়ে যায়। সমীরুদ্দি বন্দরে নামলেই না, বললেন নামলেই তো বাজে খরচা। আর সে কথা সঠিকও বটে। হুজুর, খালাসিরা কাঁচা পয়সা বন্দরে যা ওড়ায়, যে জীবনেও কখনো 5 টাকার নোট দেখেনি, আধুলির বেশি কামায়নি, তার হাতে 15 টাকা, সে তখন কাগের বাচ্চা কেনে। আমরা পেট ভরে যা খুশি তা খেলাম, বিশেষ করে শাক সবজি। জাহাজের খালাসিদের কপালে ও জিনিস কম নেই বললেই হয়, যার দেশে আবার ছড়াছড়ি। তারপর কুলুম থেকে আদান বন্দর। আমার আর ইংরেজি এই ডন বলার দরকার হলো না। তারপর লাল দরিয়া পেরিয়ে সুসুরখাড়ি। দুদিকে ধু ধু মরুভূমি, বালু আর বালু, মাঝখানে ছোট্ট খাল। বুঝলুম, সুসর খাড়ি মানে সুয়েজ কানাল। তারপরেই পুরসই, সেখানে খালের শেষ, পাড়িয়া বন্দর। আমরা শাক সবজি খেতে নামলাম সেখানে, ঝানুরা গেল খারাপ জায়গায়। পোর্ট সইদের গণিকালয় যে বিশ্ববিখ্যাত, দেখলুম সারেংয়ের পোষে খবরটি রাখি। পুরসই থেকে মার্সেই, মার্সেই থেকে হাম্বুর, জার্মানির মুলুকে। ততক্ষণে সিলেটি উচ্চারণে বিদেশি শব্দ কি ধ্বনি নেয় তার খানিকটা আন্দাজ হয়ে গিয়েছে। তাই বুঝলুম মার্সেই হামবুর্গের কথা হচ্ছে। আর এটাও লক্ষ্য করলুম যে সারেং বন্দরগুলোর নাম সোজা ফরাসি জার্মান থেকে শুনে শিখেছে। তারা যেরকম উচ্চারণ করে, ইংরেজির বিকৃত উচ্চারণের মারফতে নয়। হামবুর্গে সব মাল নেমে গেল। সেখান থেকে আবার মাল গাদাই করে আরা দরিয়া পাড়ি দিয়ে গিয়ে পৌঁছলুম নুক বন্দরে, মিরিকিন মুলুকে। নয়া ঝুনা কোনো খালাসিকে নুক বন্দরে নামতে দেয় না, বড় কড়াকড়ি সেখানে। আর হবে নাই বা কেন? মিরিকিন মুলুক সোনার দেশ। আমাদের মতো চাষা ভুষাও সেখানে মাসে 500-700 টাকা কামাতে পারে। আমাদের চেয়েও কালা, একদম মিস কালা আদমিও সেখানে তার চেয়েও বেশি কামায়। খালাসিদের নামতে দিলে সব কটা ভেগে গিয়ে তামাম মুলুকে ছড়িয়ে পড়ে প্রাণ ভরে টাকা কামাবে। তাতে নাকি মিরকিন মজুরদের জবর লোকসান হয়। তাই আমরা হয়ে রইলাম জাহাজে বন্দি। নুক পৌঁছবার 3 দিন আগে থেকে সমীরুদ্দির করলো শক্ত পেটের অসুখ। আমরা আর 5 জন ব্যামোর ভান করে হামেশাই কাজে ফাঁকি দেবার চেষ্টা করতাম, কিন্তু সমীরুদ্দি 1 ঘন্টার তরেও কোনো প্রকারের গাফিলি করেনি বলে ডাক্তার তাকে শুয়ে থাকবার হুকুম দিলে। নুক পৌঁছবার দিন সন্ধেবেলা সমীরুদ্দি আমাকে ডেকে পাঠিয়ে
কসম খাইয়ে কানে কানে বললে সে জাহাজের থেকে পালাবে। তারপর কি কৌশলে সে পাড়ে পৌঁছবে তার ব্যবস্থা সে আমায় ভালো করে বুঝিয়ে বললে। বিশ্বাস করবেন না সাহেব, কিরকম নিখুঁত ব্যবস্থা সে কত ভেবে তৈরি করেছিল। কলকাতার চোরা বাজার থেকে সে কিনে এনেছিল একটা খাস নীল রঙের স্যুট, শার্ট, টাই কলার, জুতা, মোজা। আমাকে সাহায্য করতে হলো শুধু একটা পেতলের ডেকচি জোগাড় করে দিয়ে। সন্ধ্যার অন্ধকারে সমীরুদ্দি সাঁতারের জাঙ্গিয়া পরে নামলো জাহাজের উল্টো ধার দিয়ে খোলা সমুদ্রের দিকে। ডেকচির ভেতর তার স্যুট, জুতো, মোজা আর একখানা তোয়ালে। বুক দিয়ে সেই ডেকচি ঠেলে ঠেলে বেশ খানিকটা চক্কর দিয়ে সে প্রায় আধ মাইল দূরে গিয়ে উঠবে ডাঙ্গায়। পাড়ে উঠে তোয়ালে দিয়ে গা মুছে জাঙ্গিয়া ডেকচি জলে চুবিয়ে দিয়ে শীষ দিতে দিতে চলে যাবে শহরের ভিতর। সেখানে আমাদেরই এক সিলেটি ভাইকে সে খবর দিয়ে রেখেছিল হাম্বুর থেকে। পুলিশের খোঁজাখুঁজি শেষ না হওয়া পর্যন্ত সেখানে গা ঢাকা দিয়ে থাকবে কয়েকদিন। তারপর দাড়ি গোঁফ কামিয়ে চলে যাবে নুক থেকে বহু দূর, যেখানে সিলেটিরা কাঁচা পয়সা কামায়। পালিয়ে ডাঙায় উঠতে পুলিশের হাতে ধরা পড়ার যে কোনো ভয় ছিল না তা নয়, কিন্তু একবার স্যুটটি পরে রাস্তায় নামতে পারলে পুলিশ দেখলেও ভাববে সে নিউক বাসিন্দা, সমুদ্র পাড়ে এসেছিল হাওয়া খেতে। প্লেনটা ঠিক উতরে গেল সাহেব। সমীরুদ্দির জন্য খোঁজ রব উঠল পরের দিন দুপুর বেলা। ততক্ষণে চিড়িয়া যে শুধু উড় গিয়া তা নয়, সে বনের ভিতর বিলকুল উধাও, একদম না পাত্তা। বরঞ্চ বনের ভিতর পাখিকে পেলেও পাওয়া যেতে পারে, কিন্তু নুক শহরের ভিতর সমীরুদ্দিকে খুঁজে পাবে কোন পুলিশের ঘোষায়? হ্যাঁ, গল্প বলায় ক্ষান্ত দিয়ে সারেং গেল জহরের নামাজ পড়তে। ফিরে এসে ভূমিকা না দিয়েই সারেং বললে, তারপর হুজুর আমি পুরো 7 বছর জাহাজে কাটাই। 2-5 বার খিদিরপুর নেমেছি বটে, কিন্তু দেশে যাওয়ার আর ফুরসত হয়নি। আর কি বা হতো গিয়ে, বাপ মা মরে গিয়েছে, বউ বিবিও তখন ছিল না। যতদিন বেঁচে ছিল বাপকে মাঝে মাঝে টাকা পাঠাতাম। বুড়া শেষের বছর সুখেই কাটিয়েছে, ক্ষুধা তালার শুকর। বুড়ি নাকি আমার জন্য কাঁদত। তা হুজুর, দরিয়ার অথই নোনা পানি যাকে কাতর করতে পারে না, বুড়ির 2 ফোঁটা নোনা জল তার আর কি করতে পারে বলুন? বলল বটে হক কথা, তবু সারেংয়ের চোখেও এক ফোঁটা নোনা জল দেখা দিল। সারেং বললে, যাক সে কথা। এ 7 বছর মাঝে মাঝে এর মুখ থেকে ওর মুখ থেকে খবর কিংবা গুজব যাই বলুন শুনেছি সমীরুদ্দি বহুত পয়সা কামিয়েছে, দেশেও নাকি টাকা পাঠায়। তবে সে আস্তানা গেড়েছে মিরিকিন মুলুকে, দেশে ফেরার তার কোনো মতলব নেই। তাই নিয়ে আমি আফসোস করিনি, কারণ ক্ষুধা তালা যে কার জন্য কোন মুলুকে দানা পানি রাখেন তার হদিস বাদলাবে কে? তারপর কলঘরের তেলে পিছল মেঝেতে আচার খেয়ে ভেঙে গেল আমার পায়ের হাড্ডি। বড় জাহাজের কাম ছেড়ে দিয়ে দেশে ফিরে এসে ঢুকলুম ডিসপ্যাচের কামে। এই জাহাজে আসার 2 দিন পরে একদিন খুব ভোরবেলা ফজরের নামাজের অজু করতে যাচ্ছি। এমন সময় তাজ্জব মেনে দেখি টিকে বসে আছে সমীরুদ্দি। বুকে জাবড়ে ধরে তাকে বললুম, ভাই ভাই সমীরুদ্দি। এক লহমায় আমার মনে পড়ে গেল সমীরুদ্দিকে এককালে আমি আপনার ভাইয়ের মতো কতই না পেয়ার করেছি। কিন্তু তাকে হঠাৎ দেখতে পাওয়ার চেয়েও বেশি তাজ্জব লাগলো আমার, সে আমার পেয়ারে কোনো সাড়া দিল না বলে। কাঙের দিকে মুখ করে পাথরের পুতুলের মতো বসে রইল সে। শুধলাম, তোর দেশে ফেরার খবর তো আমি পাইনি। আবার এই জাহাজে করে চলেছিস তুই কোথায়? কলকাতা?
কেন দেশে মন টিকল না? কোনো কথা কয় না, ফকির দরবেশের মতো বসে রইল ঠায়, তাকিয়ে রইল বাইরের দিকে, যেন আমাকে দেখতেই পায়নি। বুঝলাম কিছু একটা হয়েছে। তখনকার মতো তাকে আর কথা কওয়ার চেষ্টা না করে ঠেলে ঠুলে কোনো গতিকে তাকে নিয়ে গেলাম আমার কেবিনে। নাস্তার প্লেট সামনে ধরলাম, আন্ডা ভাজা ও পরোটা দিয়ে সাজিয়ে। ওই খেতেও বড় ভালোবাসত, কিন্তু কিছুই মুখে দিতে চায় না। তবু জোর করে গেলালাম। বাচ্চা হারা মাকে মানুষ যেরকম মুখে খাবার ঠেসে দেয়, কিন্তু হুজুর, পরের জন্য অনেক কিছু করা যায়, জান তাক কুরবানি দিয়ে তাকে বাঁচানো যায়, কিন্তু পরের জন্য খাবার গিলি কি করে? সেই দিন দুপুরবেলা তাকে কিছুতেই গোয়ালন্দে নামতে দিলাম না। আমার হুজুর মনে পড়ে গেল বহু বৎসর পুরনো কথা। নূক বন্দরেও আমাদের নামতে দেয়নি, তখন সমীরুদ্দি সেখানেই গায়েব হয়েছিল। রাত্রের অন্ধকারে সমীরুদ্দির মুখ ফুটল, হঠাৎ নিজের থেকেই বলতে আরম্ভ করলো কি ঘটেছে। সারেং দম নেবার জন্য না অন্য কোনো কারণে খানিকক্ষণ চুপ করে রইল, বুঝতে পারলুম না। আমিও কোনো খোঁচা দিলুম না। বললে, তা সে দুঃখের কাহিনী ঠিক ঠিক বলি কি করে সাহেব? এখনো মনে আছে, কেবিনের ঘোরঘুট্টি অন্ধকারে সে আমাকে সব কিছু বলেছিল। এক একটা কথা যেন সে অন্ধকারের ফুটো করে আমার কানে এসে বিঁধেছিল, আর অতি অল্প কথাতেই সে সব কিছু সেরে দিয়েছিল। 7 বছরে সে প্রায় 20,000 টাকা পাঠিয়েছিল দেশে তার ছোট ভাইকে। 20,000 টাকা কতখানি হয় তা আমি জানি না, একসঙ্গে কখনো চোখেও দেখিনি। আমি বললুম, আমিও জানি নে, আমিও দেখিনি। তবেই বুঝুন হুজুর, সে টাকা কামাতে হলে কটা জান কুরবানি দিতে হয়। প্রথম 500 টাকা পাঠিয়ে ভাইকে লিখলে মহাজনের টাকা শোধ দিয়ে বাড়িটা ছাড়াতে, তারপরের 1000 বাড়ির পাশের পতিত জমি কেনার জন্য, তারপরও আরো অনেক টাকা দিঘি খোদাবার জন্য, তারপর আরো বহুত টাকা শহুরি ঢঙে পাকা চুনকাম করা দেওয়ালের টাইলের 4খানা বড় ঘরের জন্য, আরো টাকা ধানের জমি, বলদ, গাই, গোয়াল ঘর, মরাই, বাড়ির পিছনের মেয়েদের পুকুর, এইসব করার জন্য। আর সর্বশেষে 1005 টাকা টঙ্গি ঘরের উল্টো দিকে দিঘির এপারে পাকা মসজিদ বানানোর জন্য। 7 বছর ধরে সমীরুদ্দি মিরকিন মুলুকে অসুরের মতো খেটে 2 শিফট 2.5 শিফট গতর খাটিয়ে জান পানি করে পয়সা কামিয়েছে। তার প্রত্যেকটি কড়ি হালালের রোজগার, আর আপন খাই খরচার জন্য সে যে পয়সা খরচ করেছে তা দিয়ে মিরকিন মুলুকের বিকিরিরও দিন গুজরান হয় না। সব পয়সা সে ঢেলে দিয়েছে বাড়ি বানানোর জন্য, জমি কেনার জন্য। মিরকিন মুলুকের মানুষ যেরকম চাষবাসের খামার করে আর ভদ্রলোকের মতো ফ্যাশনের বাড়িতে থাকে, সে দেশে ফিরে সেই রকম করবে বলে। ওদিকে ভাই প্রতি চিঠিতে লিখেছে এটা হচ্ছে সেটা হচ্ছে করে করে। যেদিন সে খবর পেল মসজিদ তৈরি শেষ হয়েছে, সেই দিন রওনা দিল দেশের দিকে। নূক বন্দরে জাহাজে কাজ পায় আনাড়ি কালা আদমিও বিনা তকলিফে। তার উপর সমীরুদ্দি হরেক রকম কারখানার কাজ করে করে কল কবজা এমনি ভালো শিখে গিয়েছিল যে তার সার্টিফিকেটের জুড়েই জাহাজে আরামের চাকরি করে ফিরল খিদিরপুর। সন্ধ্যের সময় জাহাজ থেকে নেমে সোজা চলে গেল শিয়ালদা। সেখানে প্ল্যাটফর্মে রাত কাটিয়ে পরদিন ভোরের চাটগাঁ মেল ধরে শ্রীমঙ্গল স্টেশনে পৌঁছলো রাত 3টে। সেখান থেকে হেঁটে রওনা দিল ধলাই ছড়ার দিকে। 8 মাইল রাস্তা, ভোর হতে না হতেই বাড়ি পৌঁছে যাবে। রাস্তা থেকে 1.25 মাইল ধান ক্ষেত,
তারপর ধলাইছড়া গ্রাম। আলের উপর দিয়ে গ্রামে পৌঁছতে হয়। বিহানের আলো ফুটবার সঙ্গে সঙ্গে সমীরুদ্দি পৌঁছলো ধান ক্ষেতের মাঝখানে। মসজিদের একটা উঁচু মিনার থাকবার কথা ছিল, কারণ মসজিদের নকশাটা সমীরুদ্দিকে করে দিয়েছিলেন এক মিশরি ইঞ্জিনিয়ার, আর হুজুরও মিশর মুলুকে কাটিয়েছেন বহুকাল। তাদের মসজিদে মিনারের বাহার হুজুর দেখেছেন আমাদের চেয়ে ঢের বেশি। কত দূর দূরান্ত থেকে সে মিনার দেখা যায় সে আপনি জানেন, আমিও জানি, সমীরুদ্দিও জানে। মিনার না দেখতে পেয়ে সমীরুদ্দি আশ্চর্য হয়ে গেল। তারপর ক্রমে ক্রমে এগিয়ে দেখে, কোথায় দিঘি, কোথায় টাইলের টঙ্গি ঘর। আমি আশ্চর্য হয়ে শুধালুম, সে কি কথা? সারেং যেন আমার প্রশ্ন শুনতে পায়নি, আচ্ছন্নের মতো বলে যেতে লাগলো, কিচ্ছু না, কিচ্ছু না, সেই পুরনো ভাঙা খড়ের ঘর আরো পুরনো হয়ে গিয়েছে। যেদিন সে বাড়ি ছেড়েছিল সেদিন ঘরটা ছিল 4টে বাঁশের ঠেকনায় খাড়া, আজ দেখে 6টা ঠেকনা। তবে কি ছোট ভাই বাড়ি ঘর তোর গায়ের অন্যদিকে বানিয়েছে? কই, তাহলে তো নিশ্চয়ই সে কথা কোনো না কোনো চিঠিতে লিখতো। এমন সময় দেখে গায়ের বাসিত মোল্লাজি আমাদের সবাইকে বড্ড পেয়ার করে। সমীরুদ্দিকে আদর করে বুকে জড়িয়ে ধরলেন। প্রথমটায় তিনিও কিছু বলতে চাননি, পরে সমীরুদ্দির চাপে পড়ে সেই ধান ক্ষেতের মধ্যিখানে তাকে খবরটা দিলেন তার ভাই সব টাকা ফুঁকে দিয়েছে। গোড়ার দিকে শ্রীমঙ্গল, কুলাউড়া, মৌলভী বাজারে, শেষের দিকে কলকাতায়। ঘোড়া, মেয়ে মানুষ, আরো কত কি। আমি থাকতে না পেরে বললুম, বলো কি সারেং, এরকম ঘা মানুষ কি সইতে পারে? কিন্তু বলো দেখিন, গাঁয়ের কেউ তাকে চিঠি লিখে খবরটা দিল না কেন? তারাই বা জানবে কি করে সমীরুদ্দি কেন টাকা পাঠাচ্ছে? সমীরুদ্দির ভাই ওদের বলেছে বড় ভাই বিদেশে লাখ লাখ টাকা কামায়, আমাকে ভর্তি ভাত্তার জন্য তারই কিছু পাঠায়। সমীরুদ্দির চিঠিও সে কাউকে পড়ায়নি। সমীরুদ্দিন নিজে আমারই মতো লিখতে পড়তে জানে না, কিন্তু হারামজাদা ভাইটাকে পাঠশালায় পাঠিয়ে লেখাপড়া শিখিয়েছিল। তবু মোল্লাজি আর গাঁয়ের 5 জন তার টাকা ওড়াবার বহর দেখে তাকে বাড়ি ঘরদোর বাঁধতে, জমি খাবার কিনতে উপদেশ দিয়েছিলেন। সে নাকি উত্তরে বলেছিল, বড় ভাই বিয়ে শাদি করে মির্গির মুলোকে গেরস্তালি পেতেছে, এ দেশে আর ফিরবে না, আর যদি ফেরেই বা সঙ্গে নিয়ে আসবে লাখ লাখ টাকা, 3 দিনের ভিতর 10খানা বাড়ি হাঁকিয়ে দেবে। আমি বললাম, উফ, কি পাষণ্ড। তারপর সারেং বললে, সমীরুদ্দি আর গাঁয়ের ভিতর ঢোকেনি। সেই ধান ক্ষেত থেকে উঠে ফিরে গেল আবার শ্রীমঙ্গল স্টেশনে। সমীরুদ্দি আমাকে বলেনি, কিন্তু মোল্লাজি নিশ্চয়ই তাকে নিজের বাড়ি নিয়ে যাবার জন্য পিড়াপিড়ি করেছিলেন, কিন্তু সে ফেরেনি। শুধু বলেছিল যেখান থেকে এসেছে সেখানেই আবার ফিরে যাচ্ছে। কলকাতার গাড়ি সেই রাত 8টায়। মোল্লাজি আর গাঁয়ের মুরব্বীরা তার ভাইকে নিয়ে এলেন স্টেশনে। টাকা ফুরিয়ে গিয়েছিল বলে সে গাঁয়েই ছিল। সমীরুদ্দির 2 পা জড়িয়ে ধরে সে মাপ চেয়ে তাকে বাড়ি নিয়ে যেতে চাইলে আরও 5 জন বললে, বাড়ি চল, ফের মিরিকিন যাবি তো যাবি, কিন্তু এতদিন পরে দেশে এসছিস, 2 দিন জিরিয়ে যা না বাবা। আমি বললুম, রাস্কেলটা কোন মুখ নিয়ে ভাইয়ের কাছে এলো সারেং? আমিও তাই পুছি, কিন্তু জানেন সাহেব সমীরুদ্দি কি করলে? ভাইকে লাথি মারলে না, কিচ্ছু না, শুধু বললে সে বাড়ি ফিরে যাবে না। তার পরদিন ভোরবেলা এই জাহাজে তার সঙ্গে দেখা। আপনাকে তো বলেছি, শাহ বন্দরের বারুণীর পুতুলের মতো চুপ করে বসে। দম নিয়ে সারেং বললে, অতি অল্প কথায় সমীরুদ্দি আমাকে সব কিছু বলেছিল, কিন্তু হুজুর শেষটায় সে যা আপন মনে বিড়বিড় করে বলেছিল, তার মানে আমি ঠিক বুঝে উঠতে পারিনি।
তবে কথাগুলো আমার স্পষ্ট মনে আছে। সে বলেছিল, ভিখিরি স্বপ্নে দেখে সে বড়লোক হয়ে গিয়েছে, তারপর ঘুম ভাঙতেই সে দেখে সে আবার দুনিয়ায়। আমি দেশে টাকা পাঠিয়ে বাড়িঘর বানিয়ে হয়েছিলাম বড় লোক। সেই দুনিয়া যখন ভেঙে গেল, তখন আমি গেলাম কোথায়? বাস্তব ঘটনা না হয়ে যদি শুধু গল্প হতো তবে এখানেই শেষ করা যেত। কিন্তু আমি যখন যা শুনেছি তাই লিখছি, তখন সারেংয়ের বাদবাকি কাহিনী না বললে অন্যায় হবে। সারেং বললে, 14 বছর হয়ে গিয়েছে, কিন্তু আমার সর্বক্ষণ মনে হয় যেন কাল সাঁঝেই সমীরুদ্দি আমার কেবিনের অন্ধকারে তার ছাতির খুন ঝরিয়েছিল। কিন্তু ওই যে ইনসাফ বললেন না হুজুর, তার পাত্তা দেবে কে? সমীরুদ্দিন মিরিকিন মুলুকে ফিরে গিয়ে 10 বছরে আবার 30,000 টাকা কামায়। এবারে আর ভাইকে টাকা পাঠায়নি। সেই ধন নিয়ে যখন সে দেশে ফিরছিল, তখন জাহাজেই মারা যায়। 3 কুলে তার আর কেউ ছিল না বলে টাকাটা পৌঁছলো সেই ভাইয়েরই কাছে। আবার সে টাকাটা ওড়ালো। ইনসাফ কোথায় হুজুর? ইনসাফ কোথায়? বলুন না হুজুর, কোথায় ইনসাফ? শুনলেন সৈয়দ মুজতবা আলীর নোনা জল, কণ্ঠে সম্মান ও সৈকত, শব্দগ্রহণে স্বয়ং, শব্দ প্রক্ষেপণে সম্মান, সমগ্র পর্ব পরিচালনায় অর্পিতা ও সম্মান।